আশেপাশে কেউ নেই তো? দরজাটা ভেজিয়ে বসুন না হয়, গল্পটা একটু একান্তেই বলি। আমার নাম লাবণ্য, আর আমার এই জীবনের গল্পটা শুনলে হয়তো অনেকেই আঁতকে উঠবেন, আবার হয়তো কেউ কেউ গভীর দীর্ঘশ্বাস ফেলবেন। আমার বাড়ি মেদিনীপুর, সবুজ আর ছায়া ঘেরা এক মফস্বল শহরে। আমাদের ছিমছাম সংসারটা দেখতে বাইরে থেকে খুব সুখী আর গোছানো মনে হতো, কিন্তু আমার ভেতরের জগৎটা ছিল একেবারে অন্যরকম, এক গোপন ঝড়ে তোলপাড়। আমাকে দেখলে অনেকেই বলেন, বাঙালি মেয়েদের মধ্যে এমন চোখ খুব কম দেখা যায়। সত্যি বলতে কি, আমার গড়নটা বরাবরই একটু ভারী, কিন্তু সবাই বলতো বেশ মানানসই। শাড়ি পরলে নাকি আরও বেশি ভালো লাগে, বিশেষ করে যখন একটা গাঢ় রঙের শাড়ি কুঁচি দিয়ে পরা হতো, তখন শরীরের ভাঁজগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠত। সেদিন যেমন একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছিলাম, তার সঙ্গে মানানসই ব্লাউজ, হাতে কয়েক গাছা চুড়ি। চুলগুলো অবশ্য খোলা ছিল, কাঁধের ওপর দিয়ে পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমে আসা লম্বা চুল, যা আমার অনুভূতিগুলোকে আরও গভীর করে তুলত। এই চুলের খেলা, শাড়ির আঁচলের মৃদু দোলা, সবই যেন এক নীরব আমন্ত্রণ ছিল। আমি জানি না এটা আমার নিজের ভাবনা নাকি অন্যদের চোখেই এমনটা ধরা পড়ত, তবে ভেতরে ভেতরে একটা নীরব আবেদন কাজ করত সবসময়। মনে হতো এই দেহ, এই মন আরও কিছু গভীরতা খোঁজে, যা আমার প্রতিদিনের জীবনে অনুপস্থিত ছিল। আপনারা সবাই মন দিয়ে শুনবেন এই কথাগুলো। যদি আমার গল্পটা আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার স্বামী রঞ্জন খুবই ভালো মানুষ। ব্যবসার কাজে তাকে প্রায়ই বাইরে থাকতে হতো, আর দিনের পর দিন একা থাকতে থাকতে আমার মনটা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। একসময় মনে হতো এই একাকিত্বটাই আমার জীবনের সঙ্গী। কিন্তু হঠাৎ করেই একদিন আমার ভাসুর পুত্র মানে রঞ্জনের ছোট ভাই রিকি আমাদের বাড়িতে এসে হাজির হলো। সে কলেজে পড়ত, পড়াশোনার জন্য শহরে আমাদের কাছেই থাকতে এসেছিল। রিকি, তার চোখে স্বপ্ন, তারুণ্যের ঝলক। আমার চেয়ে বছর 10 ছোট হবে, কিন্তু তার চলাফেরা, তার কথা বলার ভঙ্গি সব কিছুতেই যেন একটা ভিন্ন মাদকতা ছিল। প্রথম প্রথম সে আমাকে ভাবি বলে ডাকত, খুবই সম্মানের সাথে কথা বলতো। আমিও তাকে ছোট ভাইয়ের মতোই দেখতাম, তার পড়াশোনার খোঁজ নিতাম, তার পছন্দের খাবার রান্না করে দিতাম। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের সহজ সীমারেখাটা যেন কেমন ফিকে হতে শুরু করলো। রিকি ছিল দারুণ চটপটে, অল্পতেই সবার মন জয় করে নেওয়ার ক্ষমতা ছিল তার। আমার একাকী জীবনে সে যেন এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল। ঘণ্টার পর ঘণ্টা আমরা গল্প করতাম। সে তার কলেজের বন্ধুদের কথা বলতো, তার স্বপ্নগুলোর কথা বলতো। আমি শুনতাম, মুগ্ধ হয়ে শুনতাম। তার তারুণ্যের ছোঁয়া আমার মনেও এক নতুন স্পন্দন জাগাত। প্রথম দিকে সে আমার প্রতি বেশ শ্রদ্ধাশীল ছিল, তবে সময় যত গড়িয়েছে সেই শ্রদ্ধা ধীরে ধীরে এক অন্যরকম অনুভূতিতে রূপান্তরিত হতে শুরু করেছে। তার চোখে আমি এক অন্য আলো দেখতে পেতাম, এক নীরব আমন্ত্রণ, যা আমার ভেতরে সুপ্ত আকাঙ্ক্ষাগুলোকে জাগিয়ে তুলছিল। রিকি প্রায়ই আমার পাশে এসে বসত, আমার কথা শুনত মন দিয়ে। আমি যখন রান্নাঘরে কাজ করতাম, সে এসে চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকত। আমি যখন পিছন ফিরতাম, দেখতাম তার চোখ দুটো আমার দিকেই নিবদ্ধ। এক অদ্ভুত অস্বস্তি আর ভালো লাগা আমাকে ঘিরে ধরত। মাঝে মাঝে সে অজুহাত দিত, ভাবি জলের বোতলটা খুঁজে পাচ্ছি না, অথবা আমার জামাটা ইস্ত্রি করে দেবে। আমি হেসে কাজগুলো করে দিতাম, কিন্তু তার চাহনি, তার কণ্ঠস্বরের নরম সুর আমার বুকের ভেতরে এক অস্থিরতা তৈরি করত। একদিন দুপুরে প্রচণ্ড গরমে লোডশেডিং হয়েছিল। আমি শাড়ি পরেছিলাম, কিন্তু আঁচলটা সরে গিয়েছিল, ফলে আমার গলা আর পিঠের কিছুটা অংশ অনাবৃত ছিল। রিকি হঠাৎ ঘরে ঢুকেছিল কিছু একটা চাইতে। আমাকে এভাবে দেখে সে থমকে দাঁড়িয়েছিল। তার চোখে একটা তীব্র আকর্ষণ আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। সেই মুহূর্তটা যেন স্থির হয়ে গিয়েছিল। আমার নিজেরও কেমন একটা অস্বস্তি লাগছিল, অথচ একই সাথে এক অজানা ভালো লাগা আমাকে ঘিরে ধরছিল। তার চোখ যেন আমার শরীরের প্রতিটি ভাঁজ, প্রতিটি রেখা গভীর মনোযোগ দিয়ে দেখছিল। সে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু সেই দৃষ্টিটা আমার মন থেকে কিছুতেই মুছে যায়নি। এরপর থেকে তার উপস্থিতি আমার কাছে আরও বেশি অর্থপূর্ণ হয়ে উঠল। তার ছোঁয়া, তার কাছাকাছি থাকা সব কিছুই আমার হৃদয়ে এক নতুন ঢেউ তুলত। একদিন রাতে বৃষ্টি পড়ছিল খুব। রঞ্জন ব্যবসার কাজে বাইরে, আমি একা। রিকি এসে আমার ঘরে নক করল। ভাবি, খুব ভয় করছে, বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনে ঘুম আসছে না। আমি বললাম, আয় বস,
ভয় কিসের? সে আমার বিছানার একপাশে এসে বসল। ঘরের মৃদু আলোয় তার মুখটা কেমন মায়াবী দেখাচ্ছিল। আমরা অনেকক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে কখন যে সে আমার আরও কাছে এসে বসেছে তা টেরই পাইনি। তার হাতের উষ্ণতা আমার হাতের উপর এসে পড়েছিল অজান্তেই। সেই ছোঁয়াটা যেন আমার সারা শরীরে এক শিহরণ জাগিয়েছিল। আমার বুক ধরফর করছিল। আমি জানি এই ছোঁয়াটা ঠিক নয়, এই অনুভূতিগুলো নিষিদ্ধ, কিন্তু মনটা মানছিল না। সমাজের সব বাধা ধরা নিয়ম যেন সেই মুহূর্তে অর্থহীন মনে হচ্ছিল। আমি তার চোখে তাকিয়েছিলাম। তার চোখেও একই রকম তীব্র আকাঙ্ক্ষা দেখেছিলাম। সেই সময়টা যেন থেমে গিয়েছিল, কেবল আমাদের দুইজনের নীরব ভাষা বিনিময় চলছিল। সেই রাতটা আমাদের দুজনের মধ্যে এক নতুন সেতুর জন্ম দিয়েছিল, এক অদৃশ্য টান যা সমাজ বা সম্পর্কের সব গণ্ডিকে ছাপিয়ে যাচ্ছিল। তারপর থেকে আমাদের মধ্যে এই লুকোছুরি আরও বেড়ে গেল। রিকি আরও ঘন ঘন আমার আশেপাশে খুরখুর করতে লাগল। যখনই সে সুযোগ পেত আমার কাছাকাছি আসত। হয়তো একটা বই নিতে এসে আমার হাতের উপর হাত রাখত, বা আমার চুল ঠিক করে দেওয়ার অছিলায় আমার ঘাড়ে হাত বুলিয়ে দিত। এই ছোট ছোট স্পর্শগুলো আমার ভেতরে এক আগুন জ্বালিয়ে দিচ্ছিল। এক অদ্ভুত নেশা আমাকে গ্রাস করছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে সে আমার দেবর, রঞ্জনের ছোট ভাই, কিন্তু আমার মন কোনো যুক্তিই মানতে চাইত না। আমার নির্জন দিনগুলো তার উপস্থিতিতে অন্যরকম হয়ে উঠত। তার প্রতিটি হাসি, প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ যেন আমার একাকী জীবনকে এক নতুন রঙে রাঙিয়ে দিত। আমি যেন নিজের ভেতরের এক অচেনা লাবণ্যকে আবিষ্কার করছিলাম। একসময় যে আমি কেবল রঞ্জনের স্ত্রী ছিলাম, এখন সেই পরিচয়টা যেন রিকির চোখে নতুন অর্থ পাচ্ছিল। একদিন বিকেলে রঞ্জন বাইরে গেছে, বাড়িতে কেউ নেই। আমি ছাদে কাপড় মেলতে গেছিলাম। রিকি হঠাৎ পেছন থেকে এসে আমার হাতটা ধরল। আমি চমকে উঠেছিলাম। কি করছিস রিকি? আমার গলায় যেন স্বর ছিল না। সে আমার দিকে তাকিয়েছিল এক তীব্র দৃষ্টিতে, যা আগে কখনো দেখিনি। ভাবি, তুমি এত সুন্দর কেন? তার চোখে তখন শুধুই নেশা, তার মুখে এক অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে আমার আরও কাছে আসছিল। আমার বুকের ভেতরটা যেন তোলপাড় করছিল। আমি চাইছিলাম তাকে দূরে ঠেলে দিতে, কিন্তু আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা হয়তো আমার বহুদিনের একাকিত্বের জবাব। সে আমার কাঁধে মাথা রাখল। তার হাতটা ধীরে ধীরে আমার কোমর ছুঁয়ে গেল। আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। আমার শরীর যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে তার কাছে আত্মসমর্পণ করছিল। সমাজের সব ভয়, সব লজ্জা সেই মুহূর্তে যেন তুচ্ছ মনে হচ্ছিল। আমি জানি এটা ভুল, এটা পাপ, কিন্তু এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে যেন এক ঘোরের মধ্যে ডুবিয়ে রেখেছিল। এরপর থেকে আমাদের সম্পর্কটা এক নতুন মোড় নিল। এখন আর শুধু নীরব ইঙ্গিত বা স্পর্শ নয়, আমরা গভীর রাতে ছাদে বা এমন নির্জন জায়গায় দেখা করতাম যেখানে কেউ আমাদের দেখতে পেত না। রেকি আমার হাত ধরত, আমার চুলে বিলি কেটে দিত, আর আমি তার কাঁধে মাথা রেখে ভবিষ্যতের কথা ভাবতাম। সে আমাকে বলতো, ভাবি, তুমি কেন এত মনমরা হয়ে থাকো? তোমার জীবনটা তো আরও রঙিন হতে পারত। তার কথাগুলো আমার মনে এক গভীর ক্ষত তৈরি করত, আর একই সাথে এক নতুন স্বপ্নের বীজ বুনত। আমি জানি এই পথ ভুল, কিন্তু আমি যেন নিজেকে থামাতে পারছিলাম না। তার তারুণ্য, তার ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছিল, যা আমার বিবাহিত জীবনে অধরা ছিল। আমি ওর চোখে আমার নিজের একাকিত্ব আর অপ্রাপ্তিগুলোর প্রতিফলন দেখতাম। রিকি যখন আমার পাশে বসত, তার শরীরের উষ্ণতা আমাকে অন্য এক জগতে নিয়ে যেত। আমরা হয়তো ঘণ্টার পর ঘণ্টা চুপ করে বসে থাকতাম, শুধু একে অপরের দিকে তাকিয়ে। সেই নীরবতাতেই যেন সব কথা বলা হয়ে যেত। আমি অনুভব করতাম আমার ভেতরে জমে থাকা সমস্ত শূন্যতা যেন রিকির স্পর্শে পূর্ণতা পাচ্ছে। এক তীব্র আবেগ আমাকে গ্রাস করত। আমি জানতাম এটা এক নিষিদ্ধ খেলা, কিন্তু এই খেলার আকর্ষণ ছিল অপ্রতিরোধ্য। আমি নিজেকে বারবার বলতাম, থামো লাবণ্য, এটা ঠিক নয়, রঞ্জন জানতে পারলে কি হবে? কিন্তু আমার মন তখন তার সব বাঁধ ভেঙে দিয়েছিল। একদিন রিকি আমাকে স্পষ্ট করেই বলল, ভাবি, তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। তার এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার সারা জীবনের সব মূল্যবোধ বুঝি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম, আমরা এটা করতে পারি না রিকি, এটা পাপ, সমাজ মানবে না, রঞ্জন জানতে পারলে কি হবে। কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাইত না। তার চোখে তখন এক জেদ, এক তীব্র আকাঙ্ক্ষা। সে বলতো, সমাজ কি বলবে তা নিয়ে আমরা কেন ভাবব? আমরা তো কাউকে ক্ষতি করছি না, আমরা তো শুধু নিজেদের ভালোবাসছি। তার এই যুক্তিতে আমার মন আরও দোদুল্যমান হয়ে উঠত। আমি জানতাম তার এই ভালোবাসা শুধু মানসিক নয়, এর গভীরে ছিল এক শারীরিক আকর্ষণ, যা আমাদের দুজনকেই এক নিষিদ্ধ পথের দিকে টানছিল। এই লুকোচুরি আর গোপন প্রেম আমাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল। একদিকে ছিল রিকির প্রতি তীব্র আকর্ষণ, অন্যদিকে ছিল সমাজের ভয় আর রঞ্জনের প্রতি এক অপরাধবোধ। আমার ঘুম আসত না রাতে। সারাক্ষণ মনে হতো, কেউ কি আমাদের দেখে ফেলছে, কেউ কি সন্দেহ করছে। রিকি যখন আমার কাছাকাছি আসত, আমার বুকের ভেতরটা ধরফর করে উঠত। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি নরম কথা আমার শিরায় শিরায় আগুন ধরিয়ে দিত। আমি চাইতাম তাকে দূরে ঠেলে দিতে, কিন্তু পারতাম না। তার তারুণ্যের ছোঁয়া আমার জীবনের সব ধূসরতা মুছে দিয়েছিল, আমাকে যেন নতুন করে বাঁচতে শেখাচ্ছিল। একদিন রিকি আমার হাত ধরে বলল, ভাবি, চল আমরা পালিয়ে যাই। তার এই কথায় আমি কেঁপে উঠেছিলাম। পালিয়ে যাওয়া? আমার পুরো জীবন, আমার সম্মান, সবকিছু ছেড়ে? আমি কিছুতেই রাজি হতে পারছিলাম না। না রিকি, এটা অসম্ভব, আমি এমন কিছু করতে পারবো না। কিন্তু রিকি আমার হাত ছাড়ল না। সে আমার চোখে চোখ রেখে বলল, তাহলে আমি সবাইকে বলে দেব আমাদের সম্পর্কের কথা। রঞ্জনকে বলবো, তোমার সব গোপন কথা ফাঁস করে দেব। তার এই কথাগুলো আমার বুকের ভেতর এক হিম শীতল স্রোত বইয়ে দিল। এটা কি তার ভালোবাসা, নাকি একরকম ব্ল্যাকমেল? আমি বুঝতে পারছিলাম না। তার ভালোবাসার আড়ালে এক তীব্র দখলদারিত্ব ছিল, যা আমাকে আরও বেশি করে তার জালে জড়িয়ে দিচ্ছিল। আমি এক মুহূর্তের জন্য যেন অসাড় হয়ে গিয়েছিলাম। এই ভয়ে, এই আশঙ্কায় আমার সারা শরীর কাঁপছিল। আমি ভাবছিলাম, যদি রঞ্জন সত্যি সব জানতে পারে, তাহলে কি হবে? আমার সম্মান, আমার সংসার, সব কিছু মুহূর্তে শেষ হয়ে যাবে। রিকি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল, আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। আমার মন যখন তার দিকে ঝুঁকেছিল, তখনই সে আমার উপর তার অধিকার ফলাতে শুরু করেছিল। সে আমাকে বোঝানোর চেষ্টা করত যে এটা আমাদের ভালোবাসা, এর জন্য কোনো মূল্য দিতে হলে সে দিতে প্রস্তুত। কিন্তু আমি জানতাম, এই ভালোবাসার পরিণতি শুধু ধ্বংসই হতে পারে। আমি নিজেকে তার কাছ থেকে দূরে রাখতে চাইতাম, কিন্তু তার চোখে সেই তীব্র আকর্ষণ, তার নরম হাতে সেই ছোঁয়া আমাকে বারবার তার কাছে টেনে নিত। আমি অনুভব করতাম, এই সম্পর্ক আমাকে এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার মন, আমার শরীর দুটোই যেন তার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। দিনের পর দিন আমি এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে যাচ্ছিলাম। রিকির এই ব্ল্যাকমেল আমাকে অস্থির করে তুলছিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম, রিকি, এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে না, কিন্তু সে শুনত না। তার জেদ আর পাগলামি যেন বেড়েই চলছিল। আমি আমার স্বামীর কাছে সব বলতে চেয়েও বলতে পারতাম না। আমার মনে হতো সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আমার একাকিত্ব আর রিকির তারুণ্য আমাকে এমন এক বিপজ্জনক মোড়ে এনে দাঁড় করিয়েছিল, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। এই গোপন সম্পর্কের মানসিক চাপ আমার উপর ক্রমশ বাড়ছিল। আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল। আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। রিকি আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিত আমাদের গোপন সম্পর্কের কথা। সে হয়তো বলতো, ভাবি, আজ রঞ্জন নেই, চল ছাদে যাই, বা তোমার শাড়িটা আজ খুব সুন্দর লাগছে, ঠিক যেমনটা আমাদের সেই রাতে লাগছিল। তার এই কথাগুলো আমার ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিত। আমি জানতাম, রিকি আমাদের গোপন সম্পর্কের এই গভীরতা নিয়ে খেলছে, আর আমি সেই খেলার পুতুল হয়ে যাচ্ছি। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আর নয়, এই মানসিক যন্ত্রণা আর ব্ল্যাকমেল থেকে মুক্তি পেতে হবে। আমার মনকে শক্ত করলাম। রিকিকে বললাম, দেখ রিকি, যা হয়ে গেছে তা ভুলে যা। আমরা এটা আর চালিয়ে যেতে পারবো না। এটা আমাদের দুজনের জন্যই ক্ষতিকারক। আমি রঞ্জনের সাথে বেইমানি করতে চাই না। রিকি প্রথমে রাগ করল, হুমকি দিল,
কিন্তু আমি এবার দৃঢ় ছিলাম। আমি বললাম, যদি তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো তাহলে আমি নিজেই সব কথা রঞ্জনকে বলে দেব, তখন যা হবার হবে, কিন্তু আমি আর এই গোপন সম্পর্ক টেনে নিয়ে যেতে পারবো না। আমার দৃঢ়তা দেখে রিকি হয়তো খানিকটা ভয় পেয়েছিল। সে চুপ হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে সে আমার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করলো। তার চোখে সেই আগের মুগ্ধতা বা আকর্ষণ আর দেখতে পেতাম না। তার জায়গায় ছিল একরাশ হতাশা আর ক্ষোভ। অবশেষে রিকি যখন পড়াশোনা শেষ করে অন্য শহরে চলে গেল, তখন আমার জীবনে যেন এক গভীর শান্তি নেমে এলো। আমি জানি এই ঘটনা আমার জীবনে এক গভীর ক্ষত রেখে গেছে। সেই গোপন স্পর্শ, সেই নীরব চাহনি, সেই নিষিদ্ধ আবেগ, সব কিছুই আমার মনের গভীরে রয়ে গেছে। আমি প্রতিদিন নিজেকে বোঝাই, যা হয়ে গেছে তা অতীত, এখন আমাকে নতুন করে বাঁচতে হবে। কিন্তু সেই দিনগুলো, সেই রাতে ছাদে বসা, সেই স্পর্শ, সেই ব্ল্যাকমেল, সব কিছুই আমার মনে এক স্থায়ী দাগ কেটে গেছে। আমার এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, জীবনের পথ খুব সহজ নয়। অনেক সময় মনের দুর্বলতা, একাকিত্ব বা অন্য কোনো কারণে আমরা এমন কিছু করে ফেলি যা সমাজের চোখে ঠিক নয়। এই সম্পর্কগুলো প্রথম দিকে যতই আকর্ষণীয় মনে হোক না কেন, এর পরিণতি সবসময় খারাপ হয়। সমাজের চোখে অসম্মান, নিজেদের মধ্যে অবিশ্বাস আর আত্মগ্লানি, এইগুলোই শেষ পর্যন্ত আমাদের একমাত্র সঙ্গী হয়। আমি চাই না অন্য কোনো লাবণ্য যেন আমার মতো ভুল করে। সম্পর্কগুলো যেন পবিত্র থাকে, আর মনের সব দুর্বলতাকে আমরা যেন সংযম দিয়ে জয় করতে পারি। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শিখুন। যা অন্যের জন্য কষ্টের কারণ হতে পারে তা থেকে দূরে থাকুন। জীবন সুন্দর, একে পবিত্র রাখুন, কলুষিত করবেন না।